হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক ৭৫ ফেব্রুয়ারি ২০২৬ এর অঙ্কের সেট নাম্বার 9 পেজ নাম্বার 403, এটা রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়তো ক্লাব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। এক দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক, দু বছরে একটি গাছের উচ্চতা 25 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 36 সেন্টিমিটার হয়েছে। গাছটির বার্ষিক উচ্চতা বৃদ্ধির হার R% হলে R% হলে আর এর মান কত? অর্থাৎ এখানে গাছটির উচ্চতা বৃদ্ধির হার বের করতে হবে। তাহলে আমরা জানি যে সমহার বৃদ্ধির যে সূত্র আছে, এটা একের এক, পেজ নাম্বার 403। তাহলে সমহার বৃদ্ধির যে সূত্র a সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এই সূত্র ব্যবহার করব। এখানে a p r n কোনটার মান কি দেওয়া আছে সেটা এখানে সাবধানে লিখতে হবে। তো আমি লিখব এখানে a সমান বৃদ্ধি পেয়ে কত হলো, অর্থাৎ এখানে হয়েছে 36 সেন্টিমিটার। তাহলে আমি লিখব 36 সেমি। তারপরে p সমান আগের উচ্চতা অর্থাৎ 25 সেন্টিমিটার। তারপর আর সমান এটা বের করতে হবে, এন সমান এটা 2 বছর দেওয়া আছে। তাহলে আমরা জানি যে বলে এই সূত্রটা লিখব। আমরা জানি যে a সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। আমাকে আর এর মান বের করতে হবে, সেই জন্য লিখব এটা সমান, বা যে মানগুলো জানি বসিয়ে দিই। এখানে 36 বসালাম, সমান p ফর 25, 1 প্লাস r/100, আর আরটা আর 100 আর n ফর 2। তো এখান থেকে লিখতে পারবো 1 প্লাস r/100 স্কোয়ার সমান 36/25, 6/5 তার হোল স্কয়ার লিখলে আমরা 36/25 পাই, কারণ 6 ছক 36 আর 5 5 25। তাহলে এই দুই দিক তুলনা করলে, দুই পক্ষ তুলনা করলে আমরা পাই 1 প্লাস r/100 সমান 6/5। কী করলাম? উভয় পক্ষকে বর্গমূল করলাম। তাহলে এখান থেকে লিখতে পারি বা r/100 সমান 6/5, একটাকে সমান চিহ্নের, আচ্ছা এটা এই হলো। তাহলে r/100 সমান 6 - 5 মাইনাস 6/5 মাইনাস 1। তাহলে এখান থেকে লিখতে পারবো বা r/100 সমান, এখানে 5 লসাগু, তাহলে উপরে হবে 6 মাইনাস 5 1 5। তো r/100 সমান 1/5, বর্গগুণ করলে 5r সমান 100, বা r সমান 100/5, তাহলে এটা ইজ ইকুয়াল টু 20। তাহলে অতএব r% সমান 20%। তাহলে গাছের উচ্চতা বৃদ্ধির হার এখানে 20% হবে, অর্থাৎ অপশান এ। তারপরে √(x+1 প্লাস √(x+5 প্লাস √(5 - x) সমান 4 হলে x এর মান কত হবে? একের 2 √(x+5 প্লাস √(5 - x) এটা সমান 4 দেওয়া আছে। তাহলে উভয় পক্ষকে বর্গ করব, বর্গ করলে পাই হোল স্কয়ার সমান 4 স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা জানি, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 4 4 16। এটা √5 প্লাস ax প্লাস 5 হোল স্কয়ার করলে
এক্স প্লাস 5 পাচ্ছি প্লাস রুট, এখানে দুটোই রুটের মধ্যে আছে, তাহলে আমি প্রথমে লিখতে পারি এক্স প্লাস 5 থেকে 5 প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স প্লাস 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে 5 মাইনাস এক্স লিখব সমান 16, বা এখানে এক্স এক্স কেটে দিলাম, 5 আর 5 10, তাহলে 10, আচ্ছা এর আগে একটা 2 আছে, 10 প্লাস 2 ইন্টু, দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা এভাবে লিখতে পারি যে 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 16, বা 2 ইন্টু রুট অফ 5 5 25 মাইনাস এক্স স্কোয়ার, 10টা আমি লিখে নিই, 10টা লিখব ডান দিকে, 16 মাইনাস 10, তাহলে এটা হলো 6, বা রুট 25 মাইনাস এক্স স্কোয়ার সমান, এই যে 6 হয়েছে তার নিচে 2 আসবে, তাহলে 6/2, অর্থাৎ এটা হলো 3, উভয় দিকে বর্গ করলে পাই 25 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বাদিকটিকে বর্গ করলাম বলে রুট চিহ্নটা থাকছে না, ডান দিকে 3 3 9 হবে, বা মাইনাস এক্স স্কোয়ার সমান 9 মাইনাস 25, 25টাকে সমচিহ্নের ডান দিকে রাখলাম, বা মাইনাস এক্স স্কোয়ার সমান মাইনাস 16, মাইনাস মাইনাস কেটে দিলাম, বা এক্স সমান রুট 16, আর এটা হলো 4। তো এখানে এক্স এর মান, যেহেতু আমি উভয় পক্ষে বর্গমূল করেছি, তাহলে এটা +4 হতে পারে, আবার -4 হতে পারে, তাহলে অতএব এক্স সমান +-4। তো এখানে দেখো, এখানে এই যে উত্তর R1, তাহলে এখানে আছে R1 একক ও R2 একক ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব p একক হলে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? তো এখানে R1 এবং R2 একক আছে, বৃত্ত দুটি ব্যাসার্ধ কেন্দ্রদ্বয়ের দূরত্ব p, তাহলে আমি এখানে একটা বৃত্ত এঁকে নিলাম, এখানে আর একখানে বৃত্ত আঁকছি, এই বৃত্তটা ছোট এঁকেছি আর প্রথম বৃত্তটা একটু বড় এঁকেছি। এখন এ বি এদের স্পর্শক মোটামুটি সেটা হলো সরল সাধারণ স্পর্শক। এর যে ব্যাসার্ধ এটা R2, এর ব্যাসার্ধ R1, তাহলে এই R2 সমান করে আমি এখান থেকে কিছু অংশ কেটে নেব, এই পর্যন্ত কেটে নাম R2 সমান করে, তাহলে এটা A, এটা B, এটা C, এটা D, এখানে নাম দিলাম E। এখন E বিন্দুর সঙ্গে B বিন্দু যোগ করতে হবে, তাহলে দেখো কি হচ্ছে এখানে, এটা স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এটা 90 ডিগ্রি, এটা স্পর্শক, এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটাও 90 ডিগ্রি, এটা R2, এটা R2, এটা R2 সমান করে কেটেছি, তাহলে এটাও R2, তাহলে এইটুকু কি হবে, এইটুকু হবে এই পুরোটা R1, আর এটা হলো R2, তাহলে পুরোটা হবে R1 মাইনাস R2, আর এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব P আছে। এখন আমরা যদি AB বের করতে পারি, AB আর CD পরপর সমান, কারণ কি, কারণ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা পরপর সমান, তাহলে এটা একটা আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়। এখানে সিডি স্পর্শক, তো সিডি স্পর্শক বের করতে গেলে আমরা ইবি বের করব, ইবি যত হবে সিডিও ঠিক তত হবে, তাহলে আমাদের কাজ হবে ইবি বের করা। তো ইবি বের করব, তার জন্য এই ত্রিভুজটার হেল্প নেব, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি আমি ডার্ক করে দিয়েছি, তো এর এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি কোণ, কারণ কি, কারণ এই চতুর্ভুজটা একটা আয়তক্ষেত্র, সুতরাং এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই সাইডের কোণটাও 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এ বি ই এটা একটা সমকোণী ত্রিভুজ, যার
এই কোণটা 90 ডিগ্রি, আর এই এবি বাহুটা হচ্ছে তার অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে অতিভুজ, ভূমি এবং লম্ব এদের মধ্যে যে সম্পর্ক আছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেই সম্পর্ক দিয়ে আমরা সহজে ইবি পেয়ে যাব, যেখানে ইবিটা বেরোবে R1 R2 দিয়ে এবং পি দিয়ে। তো সেটা এখানে লিখব। তাহলে এখানে লিখব যে সিডি স্পর্শক, সিডি স্পর্শক। তাহলে চিত্রে সিডি সমান ইবি ও এ বিই সমকোণী ত্রিভুজ এ বিই সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এবি সমকোণের সামনের বাহুটাই অতিভুজ হয়, সেই জন্য এখানে অতিভুজ এবি হয়েছে। এবি সমান পি একক। আচ্ছা, আমি এটাকে ভূমি ধরছি, ইবি ভূমি ইবি, এই ইবির মানটা বের করতে হবে। আর লম্ব ইএ, আমরা পাচ্ছি এই যে R1 মাইনাস R2, তাহলে পিথাগোরাসের সূত্র থেকে পাই পিথাগোরাসের সূত্রানুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো দেখো এখানে এবি এর মান পি আছে, তাহলে পি স্কয়ার সমান ইএ এর মান আছে R1 মাইনাস R2 তার হোল স্কয়ার প্লাস ইবি ই থেকে বি এটা আমাদের বের করতে হবে, ইবি স্কয়ারের মান বের করতে হবে। তাহলে ইবি স্কয়ার সমান পেলাম পি স্কয়ার মাইনাস দি এটা পি স্কয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হোল স্কয়ার। তাহলে ইবি সমান পাবো, যেহেতু বর্গ আছে আমি উভয় পক্ষকে বর্গমূল করছি, তাহলে এখানে আর স্কোয়ারটা থাকবে না, ইবি হয়ে যাবে। আর এখানে থাকবে পি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হোল স্কয়ার। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম দিস। এটা দেখে এটা অপশান সি এর সাথে মিলছে এটা। তো এখানে লিখব কি, অতএব সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য রুট পি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হোল স্কয়ার একক। চার দাগে আছে 9 বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা এর সাংখ্যমান কত হবে? 9 বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা এর সাংখ্যমান বের করতে হবে। সমান আমরা জানি কোসেক মানে কোসেক এর অনন্য হচ্ছে সাইন, তাহলে 9 বাই কোসেক স্কোয়ার থিটা আছে, আমরা লিখতে পারি 9 সাইন স্কোয়ার থিটা, কারণ কোসেক নিচে থাকলে ওপরে আমরা সাইন স্কোয়ার থিটা লিখতে পারি এই কারণে, কারণ 1 বাই কোসেক সমান সাইন প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 বাই আমরা জানি যে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তাহলে এটা হবে সেক স্কোয়ার থিটা সমান 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4
কস স্কোয়ার থিটা প্লাস 5 ইন্টু সেক নিচে আছে, তাহলে আমরা কস লিখতে পারি, কস স্কোয়ার থিটা লিখলাম সমান 9 সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে 4 কস স্কোয়ার থিটা, এখানে 5 কস স্কোয়ার থিটা, তাহলে এখানে হয়ে গেল 9 কস স্কোয়ার থিটা সমান 9 কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার মান 1 হয়, তাহলে 1, তাহলে 9 1 কে 9, এটা 9 উত্তর। এরপরে আছে যে কোনো না, এখানে আছে একটি আয়তঘনের 3টি সন্নিহিত তলের পৃষ্ঠের ক্ষেত্রফল যথাক্রমে এবি কিউব, বিসি এবং সিএ কিউব হলে ওই আয়তঘনের আয়তন কত হবে? তাহলে এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে এবি কিউব, বিসি এবং সিএ কিউব, এটা দেওয়া আছে। তো আমরা জানি যে দৈর্ঘ্য যদি এ হয়, মানে আমি এক্স ধরে লিখছি, এক্স হয়, প্রস্থ যদি ওয়াই হয়, আর উচ্চতা যদি জেড হয়, তাহলে তিনখানা পরপর সন্নিহিত পৃষ্ঠতল যার ক্ষেত্রফল হবে এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্স। তো এবং আয়তন বের করার সময় আমরা কি করি, এই তিনটি গুণ করে তার বর্গমূল করি, এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স, তাহলে এটা হয় রুট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, অর্থাৎ এক্স ওয়াই জেড। তাহলে এখানেও তাই করব, প্রদত্ত অঙ্কে পৃষ্ঠতলের ক্ষেত্রফলগুলো দেওয়া আছে, তাহলে সন্নিহিত পৃষ্ঠতলের ক্ষেত্রফল গুলি হলো, এখানে আছে এবি কিউব কমা বিসি কমা সিএ কিউব, অতএব আয়তন হবে, আয়তন সমান এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলগুলো আমরা গুণ করব। তো এখানে দেখো, এখানে এ আছে, এ কিউব আছে, তাহলে এ টু দি পাওয়ার 4, বি কিউব আছে, বি আছে, বি টু দি পাওয়ার 4, সি আছে, সি আছে, সি স্কোয়ার, তাহলে A4 এর জায়গাতে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি, তাহলে এটা এ স্কোয়ার বি স্কোয়ার সি হবে। এখানে কোনো অপশানে এ স্কোয়ার বি স্কোয়ার সি নেই, বাট সি এর উত্তর আছে, কিন্তু এটা হয়তো এ স্কোয়ার আছে। তো যাই হোক, 6 দাগে আছে যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য হলে তাদের মধ্যে একটি অবশ্যই কত হবে? তাহলে যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য, তো তাদের মধ্যে -5, 5 নাকি 0 নাকি কোনোটি নয়, তাদের মধ্যে তো এরকম কিছু বলা যাবে না, কারণ তাদের মধ্যে -5, 5 বা 0 নাও থাকতে পারে, অর্থাৎ কোনোটি নয় হবে, কারণ এরকম কোনো নিয়ম ছাড়াই 5টি পূর্ণ সংখ্যার গড় কিন্তু শূন্য হতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো এখানে মনে করো -10 +10 না -10, আমি এখানে দিলাম +6 +3 বা +2 দিলাম, +2 +1 +1, এই সংখ্যাগুলো যদি আমরা গড় নির্ণয় করি, এটা কিন্তু শূন্য হবে, কারণ কি এটা -10 আর এইগুলো মিলে 10, -10 আর 10 শূন্য, 5 দিয়ে ভাগ করলে সেটাও শূন্য হবে, তাহলে এখানে কিন্তু 5 নেই, -5 নেই, শূন্য নেই, তবু গড় শূন্য হচ্ছে। সুতরাং এইখানে 5টি পূর্ণ সংখ্যার গড় যদি শূন্য হয়, তাহলে এরকমভাবে কোনো নিয়মের মধ্যে কিছু বলা যাবে না, কারণ এখানে হবে কোনোটি নয়। শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি একটি মেশিনের বর্তমান মূল্য P টাকা হলে প্রতি বছর মেশিনের দাম 2% হ্রাস পায়, n বছর পরে তার দাম কত হবে? 2-1। তো এখানে আমরা জানি সূত্রটা প্রথমে লিখে নেব, A সমান P × 1 মাইনাস, যেহেতু হ্রাস পাচ্ছে মাইনাস হবে, R/100 হোল টু দি পাওয়ার n। এখন এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, একটি মেশিনের মূল্য P টাকা, তাহলে P থাকছে, প্রতি বছর 2% হ্রাস পাই, তো এখানে 8টা 2 বসিয়ে দিলাম,
এন বছর পরে তার দাম কত হবে, এনটা এখানে এন দিয়েছি, তাহলে আমি এ বের করতে হবে, এ সমান কত সেটা বের করতে হবে। তো আমি এ সমানই লিখেছি, এটা কাটাকুটি করলাম, তাহলে 2 1 কে 2, 50 দুগুণ 100, তাহলে এটা হবে পি ইন্টু 1 মাইনাস আর বাই 50 টু দি পাওয়ার এন, শূন্যস্থানে এটা বসবে। দুই দিকে আছে এ ইস টু বি সমান বি ইস টু 5 সমান সি ইস টু 8 হলে এ এর 50% সমান বি এর 20% সমান সি এর কত পার্সেন্ট, এই কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এ ইস টু 2, এ ইস টু 2 সমান বি ইস টু 5 সমান সি ইস টু 8। তো আমরা লিখতে পারি a বাই 2 ইজ ইকুয়াল টু বি বাই 5 ইজ ইকুয়াল টু সি বাই 8। এখন আমাকে a এর 50% যেহেতু এখানে দেওয়া আছে, আমার এখানে a এর 50% আনতে হবে। তাহলে a বাই 2 লিখলাম ইন্টু 100 বাই 100, মানে a এর 50% মানে আমরা জানি a ইন্টু 50 বাই 100। তাহলে আমরা এই 50 বাই 100 এই রূপটা নিয়ে আসব, b এর এখানে 20 বাই 100 নিয়ে আসব, সেক্ষেত্রে সি এর এখানে কত চলে আসবে অটোমেটিক্যালি সেটা দেখব। তাহলে বি বাই 5 আছে, এখানেও তাই আমি 100 বাই 100 লিখলাম, সি বাই 8 এখানেও লিখলাম 100 বাই 100। নিচের 100টি ইম্পর্টেন্ট, নিচের 100টা আমাদের রাখতে হবে। তাহলে এখানে করলাম কি এ ইন্টু এটা 100 বাই 2 বাই 100 সমান বি ইন্টু 100 বাই 5 বাই 100 সমান সি ইন্টু 100 বাই 8 বাই 100। তাহলে এ ইন্টু এটা 100 কি 2 দিয়ে ভাগ করলে 50 পাই আমরা, 50 বাই 100 সমান বি ইন্টু 100কে 5 দিয়ে ভাগ করলে 20 পাই, তাহলে 20 বাই 100 সি ইন্টু 100কে 8 দিয়ে ভাগ করতে হবে, 100 বাই 8 4 দিয়ে 4 25 সঙ্গে 100, 4 2 8, 25 বাই 2, তাহলে হবে সি ইন্টু 25 বাই 2 বাই 100। তাহলে এটা মানে এ এর 50%, এটা মানে বি এর 20%, এটা মানে সি এর 25 বাই 2%। তাহলে অতএব এ এর 50% সমান বি এর 20% সমান সি এর 25 বাই 2%, বা আমরা বলতে পারি 12.5%, 12 পূর্ণ 1 2%, 12.5 এভাবে লেখা যায়, বা 12.5ও লেখা যায়। তো এখানে 12 পূর্ণ 1 2 হতে পারে, বা 12.5ও হতে পারে, দুটোর থেকে যে কোনো একটা লিখলে চলবে। 3 জায়গায় আছে বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ড্যাশ হবে। তাহলে বৃত্তস্থ বর্গক্ষেত্র মানে কি, মানে বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আছে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণটা কি হয় সেটা যদি বৃত্তটা আঁকা যায় তাহলে পরিষ্কার বোঝা যাবে। এখানে একটা বৃত্ত এঁকে দিলাম, আর এখানে আঁকবো একটা বর্গক্ষেত্র। এটা একটা বৃত্তস্থ বর্গক্ষেত্র, এটা তার কর্ণ, তাহলে কর্ণটা দেখো মাঝখান দিয়ে যায়, মানে ব্যাস, তাহলে কর্ণটা হবে বৃত্তের ক্ষেত্রে ব্যাস, এখানে লিখবো ব্যাস। এখানে 12 পূর্ণ 1 2% বা 12.5% লিখতে পারি। একটি লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর উচ্চতা এবং আয়তন সমান হলে ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত কত? উচ্চতা, শঙ্কুর আয়তন এবং উচ্চতা পরপর সমান, তাহলে ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত বের করতে হবে। চোঙের ব্যাসার্ধ R1 এবং শঙ্কুর ব্যাসার্ধ R2 ধরবো। তাহলে একটি লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর উচ্চতা এবং আয়তন সমান, তাহলে মনে করি উচ্চতা যেহেতু সমান বলা আছে তাহলে উচ্চতা h ধরি, মনে করি উভয়ের উচ্চতা h ও ব্যাসার্ধ যথাক্রমে
R1 ও R2, R1 ও R2 ধরলাম। তাহলে প্রশ্নানুসারে এদের আয়তন সমান, প্রশ্নানুসারে এখানে প্রথম বলা আছে চোঙ, তারপরে শঙ্কু। তাহলে চোঙের আয়তন সমান শঙ্কুর আয়তন। চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এর আর এর ক্ষেত্রে R1, এটা R2, এটা সমান বলা আছে। বজ্রগুণ করলে পাই 3 পাই R1 স্কোয়ার এইচ সমান পাই R2 স্কোয়ার এইচ। এখন আমাকে R1 এবং R2 এর অনুপাত বের করতে হবে, তো এর নিচে আমাকে R2 আনতে হবে। তাহলে এখানে আছে 3 পাই R1 স্কোয়ার এইচ, নিচে যদি R2 আনতে হয় তাহলে কিন্তু এখানে 3 পাই এইচ থেকে যাচ্ছে, তো R2 সাথে সাথে 3 পাই এবং এইচ, তাহলে কী করলাম 3 পাই R2 স্কোয়ার এইচ দিয়ে ভাগ করলাম, ডান দিকটাকেও তাই করব, পাই R2 স্কোয়ার এইচ। এখানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছি এখানে ঠিক সেই সংখ্যা দিয়ে ভাগ করব, অর্থাৎ 3 পাই R2 স্কোয়ার এইচ। একই সংখ্যা দিয়ে দুই দিকে ভাগ করেছি, তাহলে ব্যালেন্স থাকছে, অর্থাৎ ভুল হলো না। তো এখানে পাই পাই কেটে দিলাম, R2 স্কোয়ার কেটে দিলাম, এইচ এইচ কেটে দিলাম, থাকছে 1/3। আর এখানে 3 3 কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, এইচ এইচ কেটে দিলাম, তাহলে পাচ্ছি R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান 1/3। এখানে স্কোয়ার আছে, উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে পাবো R1 বাই R2 সমান রুট 1/3 বা R1 বাই R2 সমান 1/√3। অতএব R1:R2 সমান 1:√3। তাহলে এটা এই 1:3 হবে। সাইন থিটার সর্বোচ্চ মান কত হবে? আমরা জানি যে সাইন থিটা আচ্ছা, এটা মিস করে গেছিলাম, এটা 4-এর দাগ আর এটা হলো, এটা ছিল 5-এর দাগ, 5। আর এবার করবো 2-এর 4টা করবো, 4টা আমি মিস করে গেছি। তো 2-এর 4-এ আছে সাইন থিটায় সর্বোচ্চ মান। সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো অতিভুজটা সবসময়ই বড় হয়, লম্বটা কিন্তু অতিভুজের চেয়ে সবসময় ছোট হয়। যদি আমরা অসীম পর্যন্ত লম্বা ভাবি অতিভুজটা এবং লম্বটা, সেক্ষেত্রে আমরা লিখতে পারি, আচ্ছা সাধারণত কী হয়, সাধারণত লম্ব সবসময় ছোট অতিভুজের চেয়ে। তাহলে সাইন থিটা কী হবে, সবসময় যদি এটা ছোট হয় এটা বড় হয় তাহলে একের চেয়ে ছোট। কিন্তু কোনো সময় যদি লম্ব আর অতিভুজ সমান সমান হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা, এটা একটা কাল্পনিক ব্যাপার, এটা যদি এটা এটা অতিভুজ এটা লম্ব, এখন আরেকটু যদি এইভাবে ত্রিভুজটা আঁকি, এটা অসীম দূরত্ব গিয়ে ছেদ করবে, একটু কাত করে দিলাম, বা একেবারে যদি উল্লম্বভাবে টানি আমরা কল্পনা করতে পারি অসীম দূরত্বে গিয়ে ছেদ করবে। সেক্ষেত্রে লম্বর দৈর্ঘ্যও অসীম, অতিভুজের দৈর্ঘ্যও অসীম, এবং সেখানে কি হবে, ওপরে অসীম আর অসীম আমরা কাটাকুটি করে 1 লিখতে পারি। অর্থাৎ সাইন থিটার সবচেয়ে বড় মান 1 হতে পারে আর বাকি মানগুলো 1-এর চেয়ে ছোটো হয়। সেই জন্য আমরা এভাবে লিখি যে সাইন থিটা << 1। তাহলে সাইন থিটার সবচেয়ে বড় মান কত হতে পারে, 1 হতে পারে, আর তা না হলে 1-এর চেয়ে ছোটো হবে। তাহলে এর সর্বোচ্চ মান সমান 1। 6 দাগে আছে 6 7 x 8 y 4 সংখ্যাগুলির গড় 9 হলে x প্লাস y এর মান কত? সংখ্যাগুলির গড় 9 মানে হলো এই সংখ্যাগুলোকে যোগ করব, যোগ করে যে কটা সংখ্যা তত দিয়ে ভাগ করব, ভাগ করলে গড় হবে 9। 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে, তাহলে বাই 6 করব। তাহলে লিখব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 6 + 7 +
এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 4, 1 2 3 4 5 6, ছটা সংখ্যা, তাহলে বাই 6 সমান 9, গড় 9 বলা আছে। তো এখানে হবে 6 7 13, 13 আর 8 13 আর 8 21, 21 আর 4 25, তো 25 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 6 সমান 9, বা 25 প্লাস এক্স প্লাস ওয়াই 6 নং 54, এক্স প্লাস ওয়াই সমান 54 মাইনাস 25, এটা 9 3 2, তাহলে এটা সমান 29। সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, এই কারণে আসলের পরিমাণ ক্রমাগত কমতে থাকে। এটা মিথ্যা, কমতে থাকে না, বাড়তে থাকে, তাহলে এটা মিথ্যা হবে। 3 মাইনাস রুট 11 করণীযুক্ত সংখ্যাটির -3 মাইনাস রুট 11 হলো একটি করণী নিরসক উৎপাদক, এটাও মিথ্যা। কারণ কি? কারণ আমরা যখন করণী নিরসক উৎপাদক বের করি তখন রুটের আগের চিহ্নটা পাল্টাই, রুটের আগে মাইনাস ছিল, এখানে রুটের আগে মাইনাসই আছে, সুতরাং এটি করণী নিরসক। আচ্ছা, আমি ভুল বললাম, যে করণী নিরসক উৎপাদক, হ্যাঁ এটা সত্য। অনুবন্ধী করণী বললে তখন রুটের আগের মাইনাস চিহ্নটা পরিবর্তন হতো, কিন্তু যেহেতু এখানে অনুবন্ধী করণী বলেনি, কেবল করণী নিরসক উৎপাদক বলেছে, সুতরাং এই 3-এর আগের চিহ্নটা একটা চিহ্ন পাল্টে আমরা করণী নিরসক উৎপাদক পাই, এটা সত্য। অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস আছে, অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস আছে, হ্যাঁ এটা সত্য। অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস থাকে, কারণ কেন্দ্র দিয়ে যায় এবং বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করে, এরকম অর্ধবৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করে এরকম একটাই সরলরেখা আমরা পেতে পারি। তারপর যদি sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান 1/2 হয়, তবে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা এই সমান 1/4 হবে। আমরা হিসাব করে দেখব যে 1/4 হবে কিনা। 3/4 এখানে আছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, এটা সমান 1/2 দেওয়া আছে। তাহলে আমরা যেটা জানি সূত্র, আমরা জানি sec আর tan এর মধ্যে সম্পর্ক আছে, সূত্রটা আমাদের লিখতে হবে। আমরা জানি যে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এখান থেকে লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটা লিখতে পারছি। অতএব sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা সমান, আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার। তাহলে ফার্স্ট পার্টটাকে এ ভাবলে, এটাকে বি ভাবলে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এর মান দেখো প্রশ্নে দেওয়া আছে 1/2, তাহলে লিখবো 1/2, আর এর মান আমরা একটু আগে বের করেছি 1, তাহলে এর 1/2 উত্তর, 1/4 নয়, 1/4 নয়, সুতরাং ওটা মিথ্যা বলা ছিল, এখানে মিথ্যা বলা আছে, এটা মিথ্যা। কোনো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন 50% হ্রাস পায়। তাহলে ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা এই হলে তার আয়তন কত হয় প্রথমে দেখে নিই। মনে করি একটি চোঙের ব্যাসার্ধ আর ও উচ্চতা এইচ একক, ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক, এটা ধরে নিয়েছি। অতএব আয়তন সমান পাই আর স্কয়ার এইচ, এটা ঘন একক। এবার দেখো উচ্চতা, ব্যাসার্ধ অর্ধেক উচ্চতা দ্বিগুণ করলে আয়তন 50% হ্রাস পায় কিনা সেটা বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন হয়
সমান পাই আর স্কোয়ার, আর এখানে অর্ধেক করেছি তাহলে r/2, উচ্চতা দ্বিগুণ করেছি তাহলে 2h ঘন একক, সমান নিচে 4 আছে, এটা 2, তাহলে কাটাকুটি করে 1/2 হবে, 1/2 পাই আর স্কোয়ার h, তাহলে কি অর্ধেক হয়ে গেল, অর্থাৎ এখানে 50% ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, তাহলে 50% হ্রাস পাবে। তাহলে ব্যাসার্ধ হ্রাস পাই না, আয়তন হ্রাস পাই সমান পাই আর স্কোয়ার এইচ, তার থেকে বিয়োগ করব 1/2 পাই আর স্কোয়ার এইচ, তাকে ভাগ করব প্রাথমিক আয়তন দিয়ে, তাকে 100 দিয়ে গুণ করব, তাহলে এখানে বিয়োগ করে 1/2 পাই আর স্কোয়ার এইচ হবে, নিচে পাই আর স্কোয়ার এইচ, এখানে 100, তাহলে এটা কেটে যাবে, 1/2 100, তাহলে এটা হলো 50, তাহলে 50%। তো এটা সত্য। এরপরে দেখো, এরপরে 6 দিকে আছে মধ্যমা নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য, মধ্যমা নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে, তাহলে এটাও সত্য, কারণ এটা সত্য, কারণ মানে সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান না হলেও আমরা মধ্যমা নির্ণয় করতে পারি, তাহলে এটা সত্য। 4 একদিকে আছে r% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে? তাহলে এখানে আমাকে সময় বা n বের করতে হবে। তো চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের যে সূত্র আছে আমরা জানি যে a সমান p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্র। তো এখানে বলা আছে যে সুদের হার r%, কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে আমরা যদি লিখি এ সমান, তাহলে দ্বিগুণ হয়েছে তার মানে হলো এটা পি আসল হলে 2p হয়েছে, তাহলে এ সমান 2p, এটা সমান p × 1 + r/100 টু দি পাওয়ার, এখানে আছে 8 বছর, 8 বছরে দ্বিগুণ হয়েছে, এখানে হচ্ছে 8, তাহলে আমি এখানে লিখে নেব যে মনে করি আসল পি, আসল সমান পি টাকা, তাহলে যদি পি টাকা হয় তো সুদে আসলে দ্বিগুণ হয়েছে, অর্থাৎ 8 বছর দ্বিগুণ হয়েছে, তাহলে এন সমান যখন 8, তখন এর মান এই পি এর দ্বিগুণ অর্থাৎ 2p, তাহলে এ সমান এটা না লিখে আমরা 2p সমান এটা লিখতে পারি। এবার দুই দিক দিয়ে পি কেটে দিলাম, তাহলে এখান থেকে পাবো 1 + r/100, 1 + r/100 হোল টু দি পাওয়ার 8, এটা সমান এই 2, বা 1 + r/100 এটা সমান 2 টু দি পাওয়ার, এখানে 8 আছে, এখানে 1-এর 8, আবার এটা কি হলো, এটা দ্বিগুণ হওয়ার ক্ষেত্রে, এরপরে 4 গুণ হলে, 4 গুণ হলে কি হবে, এ সমান সেক্ষেত্রে 2p না হয়ে এবার 4p সমান p × 1 + r/100 হোল টু দি পাওয়ার m, তাহলে মনে করি এখানে আমরা ধরেছি যে m বছরে 4 গুণ হবে, তো পিপি দুই দিক দিয়ে কেটে দিলাম, তাহলে পেলাম 1 + r/100 সমান 4 টু দি পাওয়ার 1/m। তো আমরা যদি এই 4কে 2 এর স্কোয়ার লিখতে পারি, টু দি পাওয়ার 1/m সমান 2 টু দি পাওয়ার 2, 2 2 m, 2/m। তো এখানে 1 নম্বর সমীকরণ বলছে 1 + r/100 সমান এটা, 2 নম্বর সমীকরণ বলছে 1 + r/100 সমান দিস, তাহলে কি 1 আর 2 নম্বর সমীকরণ তুলনা করলে আমরা পাই 2 টু দি পাওয়ার 1/8 সমান 2 টু দি পাওয়ার 2/m, তাহলে লিখব যে 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। এক ও 2 নম্বর সমীকরণ
তুলনা করে পাই। 1 নম্বর সমীকরণ আছে 2^1/8 আর 2 নম্বর সমীকরণ আছে 2^2/m। দুই দিকে তুলনা করলে 1-এর 8 সমান 2/m। এবার বর্জ্যগুণ করব, m সমান 8 দুগুণে 16, অতএব 16 বছরে 4 গুণ হবে। দুই দিকে আছে অশোক 5,000 টাকা 3 মাসের জন্য এবং সুনীল 3,000 টাকা 5 মাসের জন্য কোনো ব্যবসায় নিয়োজিত করলে প্রাপ্য লভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে এখানে যেহেতু সময়টা আলাদা আলাদা আছে, অশোক 3 মাসের জন্য আর সুনীল 5 মাসের জন্য, যেহেতু সময়টা আলাদা সেহেতু এক্ষেত্রে আমরা সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাত বের করব। তাহলে লিখব সময়ের সাপেক্ষে অশোকের মূলধন সমান অশোক দিয়েছে 5,000 টাকা, এটা 3 মাসের জন্য, সমান 3×5 15 অর্থাৎ 15,000 টাকা। এটা সময়ের সাপেক্ষে মূলধন বলছি। আর সময়ের সাপেক্ষে সুনীলের মূলধন সময়ের সাপেক্ষে সুনীলের মূলধন সমান 3,000 টাকা দিয়েছে 5 মাসের জন্য, তাহলে 3,000 × 5 টাকা, এখানে 3×5 15, 15,000 টাকা। তাহলে সময়ের সাপেক্ষে দুজনের মূলধনের অনুপাত সময়ের সাপেক্ষে দুজনের মূলধনের অনুপাত। তো অশোকের জন্য 15,000 আর সুনীলের জন্য 15,000, তাহলে 15,000 দিয়ে ভাগ করলে এটা হয় 1:1। তাহলে কি হবে? তাহলে প্রাপ্য লভ্যাংশ এই 1:1 অনুপাতে ভাগ হবে। অতএব প্রাপ্য লভ্যাংশ 1:1 অনুপাতে ভাগ হবে। 3 দাগে আছে a² + b² সমানুপাতে a² - b² হলে প্রমাণ করো যে a + b/a - b সমান ধ্রুবক। এখানে আছে a² + b² সমানুপাতি a² - b²। এখন আমাকে প্রমাণ করতে হবে যে a + b/a - b সমান ধ্রুবক, এটা প্রমাণ করতে হবে। তাহলে শুরু করব এখান থেকে। এখানে লিখব বা a² + b² সমান k × a² - b²। এখানে k অশূন্য ভেদ ধ্রুবক, তো যদি উভয় পক্ষকে a² - b² দিয়ে ভাগ করি তাহলে বাদিকটা হচ্ছে a² + b²/a² - b² আর ডান দিকে হচ্ছে k × a² - b²/a² - b²। কী করলাম? উভয় পক্ষকে a² - b² দিয়ে ভাগ করলাম। আমার উদ্দেশ্য যে এই a² - b²টাকে এর নিচে লেখা। তো যাই হোক, এটা কেটে গেল, তাহলে এখানে থাকছে k/1। এখন চাইলে আমরা যোগভাগ প্রক্রিয়া করতে পারি। তাই যোগভাগ প্রক্রিয়ার মানে হলো
ওপরের পার্ট প্লাস নিচের পার্ট বাই দিয়ে ওপরের পার্ট মাইনাস নিচের পার্ট লিখতে হবে। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে বা এ স্কোয়ার মানে বি স্কোয়ার আছে, তাই এখানে লিখবো এ স্কোয়ার, এটা ওপরের পার্ট প্লাস এটা নিচের পার্ট বাই ওপরের পার্ট মাইনাস এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে লব প্লাস হর বাই লব মাইনাস হর, এটা করলাম সমান এখানে হবে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে বি স্কোয়ার আগে প্লাস এখানে মাইনাস কেটে দিলাম, এ স্কোয়ার আগে প্লাস এখানে মাইনাস কেটে দিলাম, তাহলে এখানে হচ্ছে 2a স্কোয়ার বাই এখানে 2b স্কোয়ার সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1, দুই দুই উপর নিচে কেটে দিলাম। এখন উভয় পক্ষকে বর্গমূল করলে আমরা পাই, উভয় পক্ষকে বর্গমূল করলে পাবো, দেখো এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, বর্গমূল করলে এ বাই বি হয়ে যাবে, আর ডান দিকটা হবে রুট অফ কে প্লাস 1 বাই রুট অফ কে মাইনাস 1। আমি আর একবার যোগভাগ প্রক্রিয়া করব, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান রুট অফ কে প্লাস 1 প্লাস রুট অফ কে মাইনাস 1 বাই স্কোয়ার রুট অফ কে প্লাস 1 মাইনাস স্কোয়ার রুট অফ কে মাইনাস 1। তাহলে দেখো কে ধ্রুবক ছিল, তাহলে কে দিয়ে এবং এখানে এক ধ্রুবক সংখ্যা, সুতরাং এই পুরো সংখ্যাটাই ধ্রুবক, তাহলে এখানে লিখতে পারবো ধ্রুবক। তাহলে অতএব এ প্লাস বি বাই এ মাইনাস বি এটা সমান ধ্রুবক, এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা লিখব প্রমাণিত। চার দাগে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু 2x মাইনাস 1, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান কত? তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান, তাহলে সমীকরণটিকে প্রথমে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই আকারে প্রকাশ করে নেব, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপে প্রকাশ করে নেব। তাহলে সমান কে ইন্টু 2x মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান 2kx মাইনাস কে আর এক গুণ করলে কে হলো। এরপরে এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স লিখলাম, আর মাইনাস 2k সমান চিহ্নের বাদিকে লিখলে মাইনাস 2kx, আর প্লাস কেটাও সমান চিহ্নের বাদিকে মাইনাস কে সমান চিহ্নের বাদিকে লিখলে প্লাস কে, ডান দিকে কেবল শূন্য থাকছে কারণ সব সংখ্যাগুলোকে আমি বাদিকে লিখে ফেলেছি। তাহলে হলো এক্স স্কোয়ার প্লাস এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে এখানে মাইনাস 1 থাকবে আর এখানে মাইনাস 2k থাকবে, প্লাস কে সমান 0। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণের সাথে যদি তুলনা করি, এখানে এর জায়গাতে 1 আছে, কোনো সংখ্যা নেই, বি এর জায়গাতে -1 -2k আছে, আর সি এর জায়গাতে কে আছে। তো এই অবস্থায় আমি এটাকে 1 নম্বর সমীকরণ নাম দেব। এবার দেখো এবার এখানে বলা আছে যে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান, তাহলে এখান থেকে বীজদ্বয়ের সমষ্টি বের করে নেব। তাহলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বীজদ্বয়ের সমষ্টি সমান, দেখো মাইনাস সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, তাহলে এখানে বি এর জায়গাতে এটা আছে, তাহলে মাইনাস দিস বাই এ ফর 1, তাহলে মাইনাস দিস বাই 1, তাহলে এটা হচ্ছে মাইনাস অফ -1 -2k বাই এ, এখানে 1 আছে 1, তো সরল করে লিখলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 1 মাইনাস মাইনাসে প্লাস 2k, তাহলে 1 + 2k, এটা বীজদ্বয়ের সমষ্টি। আর বীজদ্বয়ের গুণফল দেখো সেটা হবে সি বাই এ, এখানে সি এর জায়গাতে কে আছে, এর জায়গাতে 1 আছে, তাহলে কে বাই 1 অর্থাৎ এটা কে,
তাহলে এটা সমান এটা লিখব, লেখার পরে সেখান থেকে আমরা কে এর মান বের করতে পারবো। তো এখানে বলা আছে কি যে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান। তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 1 + 2k ইজ ইকুয়াল টু কে, বা 2k - k সমান 1কে সমান চিহ্ন ডান দিকে লিখলে -1, বা k সমান -1। তাহলে অতএব k এর মান সমান -1। 5 দাগে আছে প্রদত্ত চিত্র থেকে x ও y এর মান নির্ণয় করো। এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে x দেওয়া আছে, এখানে y দেওয়া আছে। তাহলে ছবিটা আমি নিজের খাতায় প্রথমে এঁকে নেব। এটা বৃত্তের কেন্দ্র। এখানে আছে, এখানে বি বিন্দু, এখানে সি বিন্দু, এখানে এ বিন্দু। এটা x, এটা y, এটা 120 ডিগ্রি, এবং এটা আছে 30 ডিগ্রি। এখান থেকে আমাকে x আর y এর মান বের করতে হবে। তো দেখো এখানে এটা 30 ডিগ্রি দেওয়া আছে। এখন যদি আমরা AC অর্থাৎ এখানে একটা পি নাম দিলাম, APC এই টোটাল বৃত্তচাপটা নিই, এর উপরে এইটা কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, আর আমি ও নাম দিলাম, কেন্দ্রের নাম ও। তাহলে এই পরিধিস্থ কোণটা কেন্দ্রস্থ কোণ এই পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমি এখানে লিখব যে APC বৃত্তচাপের উপর পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ ABC সমান 120 ডিগ্রি ও কেন্দ্রস্থ কোণ কোণটা এই বাইরের দিকের কোণটা, এটা অ্যাকচুয়ালি প্রবৃদ্ধ কোণ AOC। তাহলে আমরা কি জানি? আমরা জানি কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, অতএব প্রবৃদ্ধ কোণ AOC এটা সমান 120 ডিগ্রি ইন্টু 2, তাহলে এটা হবে 240 ডিগ্রি। তাহলে এটা কিন্তু আমি 240 ডিগ্রি পেলাম। আবার টোটাল যদি এক পাক ঘুরি তাহলে এটা হবে 360 ডিগ্রি। তাহলে এক্সের মান, তাহলে এই 240 এবং এক্স নিয়ে হলো 360। তাহলে অতএব এক্স ডিগ্রি প্লাস, আমি অতএব না এখানে আবার লিখব, আবার এক্স ডিগ্রি প্লাস 240 ডিগ্রি মিলে হওয়ার কথা 360 ডিগ্রি। তাহলে এখান থেকে এক্স ডিগ্রি সমান 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি। 360 থেকে 240 বিয়োগ করলে এটা হলো 120 ডিগ্রি। তাহলে এক্সের মান কিন্তু অতএব এক্স সমান 120 ডিগ্রি। এটা পেয়ে গেলাম। এখন ওয়াইয়ের মান বের করতে হবে। আমরা জানি যে চতুর্ভুজে 4টি কোণ মিলে 360 ডিগ্রি হয়। এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ মিলে 360 ডিগ্রি। তাহলে বাকি 3টে কোণ আমরা জানি, এটা জানি, এটা জানি, এটা জানি। তাহলে 360 থেকে এই 3টি কোণ বিয়োগ করলে আমরা ওয়াই কোণটা পাবো। চতুর্ভুজ AOCB বা ABCO, চতুর্ভুজ ABCO এর আমি কোণগুলো লিখে দিই, এক্স ওয়াই 120 আর এটা 30।
এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস 120 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা সমান 360 ডিগ্রি হওয়ার কথা। তাহলে দেখো এক্স এর আমি 120 ডিগ্রি লিখে দিলাম, প্লাস ওয়াই ডিগ্রি 120 এবং এখানে 30, তাহলে 150 সমান 360 ডিগ্রি, বা ওয়াই ডিগ্রি সমান 360 ডিগ্রি, তার থেকে বিয়োগ করব 120 ডিগ্রি, তারও থেকে বিয়োগ করব 150 ডিগ্রি। তাহলে ওয়াই ডিগ্রি সমান 360 থেকে 120 বিয়োগ করলে আমরা পাই 240, 240 থেকে আবার এই 150 ডিগ্রি বিয়োগ করতে হবে, 0 এখানে 9, তাহলে এটা হলো 90 ডিগ্রি। তো কি কি পেলাম তাহলে পেলাম অতএব x সমান 120 ডিগ্রি ও y সমান 90 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি, এডি সমান এক্স, বিডি সমান এক্স প্লাস 3, এই সমান এক্স মাইনাস 2, ইসি সমান এক্স মাইনাস 4 হলে এক্স এর মান কত হবে? তাহলে যে কোনো একটা ত্রিভুজ আমি এখানে এঁকে নেব, ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সেই জন্য আমি একটা বিষমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। এ বি সি, তাহলে এবিসি ত্রিভুজের ডিই সমান্তরাল বিসি, বিসি সমান্তরাল করে একটা সরল রেখা আছে, আমি মোটামুটি এরকম জায়গাতে টেনেছি, এটা ডিই, ডিই সমান্তরাল বিসি, এভাবে সমান্তরালের চিহ্ন। এরপরে এডি সমান, দেখো এডি সমান দেওয়া আছে এক্স, বিডি সমান এক্স প্লাস 3, এটা এক্স প্লাস 3, তাহলে এটা হয়তো উপর দিয়ে হতো, তো যাই হোক এখানে থাকলেও অসুবিধা হবে না। এই সমান এক্স মাইনাস 2, এই সমান এক্স মাইনাস 2, আর ইসি সমান এক্স মাইনাস 4। আমরা কি জানি? আমরা জানি ত্রিভুজের কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ এই যে এই সরলরেখাটা এবিকে বিভক্ত করেছে 2 ভাগে, আর এসিকে বিভক্ত করেছে 2 ভাগে, তাহলে এই ভাগ এবং এই ভাগের যে অনুপাত হবে, এই ভাগ এবং এই ভাগে সেই অনুপাত হবে। তাহলে কি লিখব? ডিই সমান্তরাল বিসি, সুতরাং কি লিখতে পারি? এডি বাই বিডি, এডি বাই বিডি সমান এই বাই ইসি, বা এডি আছে এক্স বাই বিডি আছে এক্স প্লাস 3 সমান এই আছে এক্স মাইনাস 2 বাই ইসি আছে এক্স মাইনাস 4। তাহলে বজ্রগুণ করব এর সাথে এর এবং এর সাথে এর, তো এক্স প্লাস 3 ইন্টু, মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে সমাধান করে এক্স এর মান বের করতে হবে। এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 2x, প্লাস 3 দিয়ে গুণ করলে প্লাস 3x মাইনাস 6, এক্স স্কোয়ার মাইনাস 4x, তাহলে এখানে এক্স স্কোয়ার বিয়োগ করলে প্লাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x, দুই দিক দিয়ে এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে এখানে প্লাস এক্স আছে, আর 4xকে বাঁ দিকে আনলে প্লাস 4x হয়ে যাবে, 6কে সমান চিহ্ন ডান দিকে রাখলে মাইনাস 6টা এখানে প্লাস 6 হয়ে যাবে। তাহলে আমি পেলাম 5x সমান 6, বা এখান থেকে পাই x সমান 6/5, তাহলে x এর মান পেলাম 6/5। আমরা চাইলে একে ভাগ করতে পারি, 5 একে 5, 0.0, 5 দুগুণ 10, তাহলে সমান 1.2। তো এখানে প্রশ্ন ছিল x এর মান কত, অতএব x এর মান 6/5 বা
1.2, 6 রাখলেও চলবে, 1.2 রাখলেও চলবে। সাথে আছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। যদি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং এডিসি কোণ 110 ডিগ্রি হয় তবে বিওসি কোণ এর মান নির্ণয় করো। তো এখানে ও কেন্দ্রীয় বৃত্ত, এর এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি এখানে সি আর এখানে ডি। এটা বৃত্তের কেন্দ্র। আচ্ছা, এবার বলা আছে যে এডিসি কোণ 110 ডিগ্রি, এডিসি এই কোণটা আছে 110 ডিগ্রি। নেক্সট আছে বিওসি কোণের মান বের করতে হবে, বি ও সি অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তাহলে দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হবে। এই কোণ এবং এই কোণ মিলে 180 ডিগ্রি। এই কোণটা আছে 110, তাহলে এই কোণটা হবে 70 ডিগ্রি। আবার এই বাহু আর এই বাহু পরপর সমান, কারণ এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয়ে থাকে, এটাও 70 ডিগ্রি, 70 70 হলো 140। এই ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি, তার থেকে 140 যদি বাদ যায় 180 থেকে, তাহলে কেবল 40 ডিগ্রি। অতএব এই কোণটার মান হবে 40 ডিগ্রি। তাহলে আমরা লিখে লিখে কীভাবে করব, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব এই কোণটা এডিসি কোণ, এডিসি প্লাস এই কোণটা, এর নাম এ বি সি, সমান 180 ডিগ্রি, অর্থাৎ বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এডিসির মান 110 ডিগ্রি প্লাস কোণ এ বি সি সমান 180 ডিগ্রি। তো এখান থেকে পাই কোণ এ বি সি সমান 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। এই কোণটা 70 ডিগ্রি পেয়েছি। আবার ত্রিভুজ ওবিসি, ওবিসি এর ওবি আর ওসি পরপর সমান, ওবি সমান ওসি, তাহলে এই কোণ এবং এই কোণ পরপর সমান। অতএব ওবিসি কোণ সমান কোণ ও সি বি, আর প্রত্যেকটা 70 ডিগ্রি সমান। এই কোণটাও 70 ডিগ্রি, এই কোণটাও 70 ডিগ্রি, তাহলে অবশিষ্ট কোণটা বিওসি, অবশিষ্ট কোণ বিওসি 180 ডিগ্রি থেকে দুখানা 70, এই 70 এই 70 বিয়োগ করব, তাহলে 180 থেকে 70 70 140 বিয়োগ করতে হবে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে কোণ বিওসি সমান 40 ডিগ্রি। অতএব কোণ বিওসি সমান 40 ডিগ্রি। আর দাগে আছে যদি 0 ডিগ্রি ইজ লেস দেন আলফা ইজ লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে 4 কোসেক স্কয়ার আলফা প্লাস 9 সাইন স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান নির্ণয় করো। তাহলে সর্বনিম্ন মান 4-এর 8, এখানে আছে 4 কোসেক স্কয়ার আলফা প্লাস 9 সাইন স্কয়ার আলফা। এই টাইপের অঙ্কগুলো যখন দেওয়া থাকে, আমরা এখানে মনে রাখতে হবে যে এখানে যেটা থাকবে এখানে তার অনন্যক থাকবে, অর্থাৎ এই দুইয়ের গুণফল সবসময় এক হয়। কোসেক আলফা এবং সাইন আলফা এর গুণফল সবসময় এক হয়, এটা মাথায় রাখতে হবে। তো কোসেক আলফা সমান আমরা জানি 1/sin আলফা। তো যাই হোক, এখানে 2 কোসেক স্কোয়ার আলফা
এই 4 কোসেক স্কয়ার আলফা, তাহলে আমরা 2 কোসেক আলফা তার হোল স্কয়ার লিখতে পারি। এটা 9 সাইন স্কয়ার আলফা, তাহলে 3 সাইন আলফা তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এই পার্টটাকে এ, এই পার্টটাকে বি ভাবলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, যে সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 এ 2ab, এই হলো। তাহলে আরেকটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2b, তাহলে প্লাসটা না নিয়ে মাইনাসটা কেন নিলাম সেটা আমরা একটা কথা মাথায় রেখে এটা করলাম। দেখো এখানে সর্বনিম্ন মান চেয়েছে, তাহলে সর্বনিম্ন মান মানে আমরা কোনো কিছু একটা যোগ করছি, তাহলে এর সাথে যদি কোনো সংখ্যা বা এর সাথে কোনো সংখ্যা যদি যোগ করি তাহলে এই মানটা অনেক বড় হয়ে যাবে, বাট যদি যোগ না করি শূন্য হয়ে যায় তাহলে এই মানটা হবে সবচেয়ে কম, তাহলে সবচেয়ে কম মানটা আমরা এভাবে পাবো। তো যাই হোক, তাহলে কি পেলাম 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা তার হোল স্কয়ার প্লাস 2 দুগুণ 4 3 4 12 কোসেকের জায়গাতে আমরা 1/sin আলফা লিখতে পারি ইন্টু সাইন আলফা লিখতে পারি। তাহলে সাইন আলফা কেটে দিলাম, তাহলে পাচ্ছি 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা তার হোল স্কয়ার প্লাস 12। এবার দেখো এই মানটা হচ্ছে কি একটা পূর্ণবর্গ সংখ্যা তার সাথে 12 যোগ, বা 12-র সাথে একটা পূর্ণবর্গ সংখ্যা যোগ আছে। এখন এই সংখ্যার মান যদি শূন্য হয় তাহলে এই মানটা পাচ্ছি আমরা শূন্য। এই সংখ্যার মান যদি শূন্যর চেয়ে বড় কিছু হয় তাহলে আমরা 12-র চেয়ে বড় সংখ্যা পাচ্ছি। আবার যদি এই এর মানটা বা শূন্যর চেয়ে ছোট কিছু হয়, মাইনাস হয়, তাহলে আমরা 12-র চেয়ে কম পাবো। কিন্তু যেহেতু স্কোয়ার আছে এই পার্টটার মান কখনো মাইনাস হতে পারে না, কারণ মাইনাস হলেও স্কোয়ার করলে সেটা আবার প্লাস হয়ে যাবে। তাহলে কি, তাহলে এই পার্টটার মান খুব ছোট হলে শূন্য হতে পারে, আর তা না হলে মাইনাস তো হতে পারবে না, বরং শূন্যর চেয়ে বড় হতে পারে। তাহলে এর মানটা কি হতে পারে, শূন্য হতে পারে। তাহলে এর সর্বনিম্ন সবচেয়ে কম মান শূন্য, আর বেশি মান তো বেশি আছে, তাহলে এর সবচেয়ে কম মান 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা তার হোল স্কয়ার। এর সর্বনিম্ন মান সমান শূন্য। সুতরাং প্রদত্ত রাশিটির সর্বনিম্ন মান 0 প্লাস 12, তাহলে 0 প্লাস 12 করলে সেটা 12 হলো, তাহলে সর্বনিম্ন মান হলো 12। আচ্ছা, 9 আছে সাইন স্কোয়ার 10 ডিগ্রি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 40 ডিগ্রি, সাইন স্কোয়ার 50 ডিগ্রি, সাইন স্কোয়ার 60, সাইন স্কোয়ার 70 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি, এর মান বের করতে হবে। তো 10 10 10 করে বাড়ছে, 90 পর্যন্ত পৌঁছায়নি, এটা 80-তে গিয়ে থেমে গেছে। তো এর মানটা বের করতে হবে। সাইন স্কোয়ার 10 ডিগ্রি আচ্ছা, এখানে যে কোণের মানগুলো আছে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কোণ মিলে পরস্পর পূরক কোণ, যেমন এই 10 ডিগ্রি এবং এই 80 ডিগ্রি একে অপরের পূরক কোণ। 20 ডিগ্রি
70 ডিগ্রি পূরক কোণ, 30 ডিগ্রি 60 ডিগ্রি পারস্পরিক পূরক কোণ, 40 ডিগ্রি এবং 50 ডিগ্রি পরস্পরিক পূরক কোণ। তাহলে পূরক কোণগুলোকে আমরা কাছাকাছি লিখব। সুতরাং এখানে সাইন স্কয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 80 ডিগ্রি লিখলাম, এরপরে 20 সাথে 70, সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 80 ডিগ্রি, 10 হলো 20 হলো 30, সাইন স্কয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 60 ডিগ্রি, সাইন স্কয়ার 50 ডিগ্রি না 40 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 50 ডিগ্রি। এখন আমরা চাইলে এই 10কে 80তে পরিণত করতে পারি বা 80কে 10এ পরিণত করতে পারি। তো আমি যেটা করে থাকি প্রত্যেকটা অঙ্কে আমি বড় কোণটাকে পাল্টে ছোট কোণে পরিণত করি। তো এখানে সেটাই করব, সাইন স্কয়ার 10 ডিগ্রি প্লাস এখানে সাইন স্কয়ার 80 ডিগ্রি আছে, তো 80-র জায়গাতে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। এবার এই পার্টটা সাইন স্কয়ার 20 ডিগ্রি, আর এই পার্টটাকে চেঞ্জ করে আমরা 20 ডিগ্রিতে পরিণত করব। তাহলে সাইন স্কয়ার 80-র জায়গাতে 90 ডিগ্রি, আচ্ছা এখানে 70 ছিল, 70-এর জায়গাতে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখতে পারি প্লাস এটা সাইন স্কয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার এখানে 60 ডিগ্রি আছে, তো 60 ডিগ্রিটাকে আমি চেঞ্জ করে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখতে পারি, বা আমরা এখানে মান বসিয়ে দিলেও কিন্তু উত্তর আসবে, আবার যদি মান নাও বসাই তবুও উত্তর আসবে। এবার এটা সাইন স্কয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 50 ডিগ্রি আছে, 50কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান ফার্স্ট পার্টটা দেখি। এটা আছে সাইন স্কয়ার 10 ডিগ্রি, এটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কস থিটা, অর্থাৎ কস স্কয়ার 10 ডিগ্রি। এই পার্টটা সাইন স্কয়ার 20 ডিগ্রি প্লাস কস স্কয়ার 20 ডিগ্রি প্লাস এই পার্টটা সাইন স্কয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার, এটার জন্য সাইন স্কয়ার 40 ডিগ্রি প্লাস কস স্কয়ার 40 ডিগ্রি। তো আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এটা সমান 1, এই সূত্রটা নিশ্চয়ই আমরা জানি। তো থিটার জায়গাতে 10 আছে, তাহলে এটা 1 হবে, এখানে 20 20 থিটার জায়গাতে ওটাও 1 হবে, পরের পার্টটাও 1 আর এটাও 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এটা হলো 4, তাহলে এর সরলতম মান হবে এই 4। দশ দাগে আছে একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি 19 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য 11 সেন্টিমিটার হলে আয়তঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 19, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি এ বি এবং সি ধরি তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 19, আর কর্ণের দৈর্ঘ্য 11 সেন্টিমিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সেটা সমান 11 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বের করতে হবে। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নেব, মনে করি আয়তঘনটির দৈর্ঘ্য এ প্রস্থ বি ও উচ্চতা
উচ্চতা সি সেন্টিমিটার। অতএব এ প্লাস বি প্লাস সি এটা সমান 19 আছে। কর্ণের দৈর্ঘ্য সমান রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা সমান আছে 11। উভয় পক্ষকে বর্গ করলে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা সমান, এদিকে বর্গ করার জন্য রুটটা আর থাকছে না, ডান দিকে বর্গ করার জন্য এটা হয়ে যাবে 121। আমি এখানে ফিরে আসি। আচ্ছা, এখানে কি বের করতে হবে সেটা লিখে নিই। এ বি প্লাস বিসি প্লাস সিএ এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, এটা আমাকে বের করতে হবে। তো আমরা যদি এর সাথে এটা যোগ করে দিই তাহলে কী আসে দেখা যাক, বা আমরা সেটা না করে আমরা এটার স্কোয়ার লিখতে পারি, যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান 19 তার হোল স্কোয়ার। বা এই সূত্রে যদি সূত্র ফেলে দিই, এ স্কোয়ার সূত্রে ভেঙে দিই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু না প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ সূত্রে ভেঙে দিলাম সমান 19-এর স্কোয়ার 19 ইন্টু 19, 9 নং 81 1 হাতে 8, 9 1 9 আর 8 17, 19 1 19, এখানে 1 6 3, তাহলে এটা হচ্ছে 361। দেখো এই মানটা আমরা অলরেডি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা 121, 121 বসালাম। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ এটা সমান 361। তাহলে এর মান নিশ্চয়ই পাবো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ এটা সমান 361, তার থেকে বিয়োগ করতে হবে 121। শূন্য, এখানে 4 আর এখানে 2, তাহলে এটা হচ্ছে 240 বা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান 240। তো এখানে প্রশ্নে ছিল কি আয়তঘনটির সমগ্রতলের ক্ষেত্রফল কত। অতএব আয়তঘনটির সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল 240 বর্গ সেমি। এগারোর দাগে আছে, আচ্ছা একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান পাই এর সাপেক্ষে কত তা লেখো। অর্থাৎ এস কিউব বাই ভি স্কোয়ার লিখতে হবে যার মধ্যে পাই থাকবে। তাহলে এখানে যেহেতু গোলকের কথা বলা আছে, তো গোলকের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে গোলকের ব্যাসার্ধ প্রয়োজন। তাহলে আমি এখানে ব্যাসার্ধ আর ধরে নেব। মনে করি গোলকটির ব্যাসার্ধ সমান আর একক। অতএব দেখো এখানে বক্রতলের ক্ষেত্রফল এস বলা আছে, তাহলে এস সমান বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, এটা হবে বর্গ একক, ও আয়তন ভি বলা আছে, ভি সমান 4/3 পাই আর কিউব, এটা হবে ঘন একক। এরপরে আমাকে এস কিউব বাই ভি স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে এস কিউব বাই ভি স্কোয়ার সমান এস এর মান 4 পাই আর স্কোয়ার, এখানে তার কিউব হয়ে গেল, আর ভি স্কোয়ার ভি ফর দিস 4/3 পাই আর স্কোয়ার তার কিউব সমান। তো এখানে 4-এর কিউব হলো 4 পাই কিউব আর টু দি পাওয়ার 6
নিচে আচ্ছা এটা স্কোয়ার ছিল, 4 স্কোয়ার 4 4 16, 3 স্কোয়ার 3 3 9, পাইয়ের স্কোয়ার 3 2 6, 3 2 6, তাহলে আর টু দি পাওয়ার 6, আর টু দি পাওয়ার 6, আর টু দি পাওয়ার 6 কেটে দিলাম, তাহলে এখানে 64 পাই কিউব ইন্টু এখানে 16 পাই স্কোয়ার বাই 9 আছে, তাহলে আমরা লিখতে পারি 9/16 পাই স্কোয়ার লিখতে পারি। তো 4 16 64, এটা হলো 4, তাহলে পাই কিউব এবং পাই স্কোয়ার কাটলে এখানে আরেকটা পাই থাকবে, সমান 4 9 36 পাই। তাহলে কি পেলাম? অতএব এস কিউব বাই ভি স্কোয়ার সমান 36 পাই। ইউআই সমান এক্স আই মাইনাস 20/5, সামেশন অফ এফ আই ইউআই ইজ ইকুয়াল টু 25, সামেশন অফ এফ আই সমান 50, তাহলে এক্স বার এর মান কত, অর্থাৎ গড় বের করতে হবে এক্সের। তো যে তথ্যগুলো পরপর দেওয়া আছে এগুলো লিখে নেব। তো প্রথমে দেওয়া আছে ইউআই সমান এক্স আই মাইনাস 20/5, তো এটা অ্যাকচুয়ালি কী হয়, এটা এক্স আই মাইনাস এ বাই এইচ হয়, তাহলে এখান থেকে অতএব আমরা বলতে পারি এ সমান 20 ও এইচ ইজ ইকুয়াল টু 5, এটা পেয়েছি। তাহলে অতএব আচ্ছা আরও আছে, সামেশন অফ এফ আই ইউআই, এটার মান দেওয়া আছে 25, সামেশন অফ এফ আই সমান 50, অতএব এক্স বার অর্থাৎ গড় মান সমান এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ, এটা হলো গড় নির্ণয়ের সূত্র। তো এখানে এর মান 20 বসিয়ে দিলাম 20, প্লাস সামেশন অফ এফ আই ইউআই, এর মান 25, এখানে 25 বসিয়ে দিলাম, সামেশন অফ এফ আই এটা ইজ 50 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 5, পাঁচ 10 কে 50, তো এটা সমান 20 প্লাস 25কে 10 দিয়ে ভাগ করলে 2.5, তো এটা হচ্ছে 20 আর 2 দশমিক অর্থাৎ আড়াই, 2.5 অর্থাৎ আড়াই যোগ করলে 22 এটা হলো 22.5। অতএব এক্স বার এর মান সমান 22.5। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। ধন্যবাদ।